আসসালামু আলাইকুম প্রিয় বিজ্ঞান শাখার শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। আজকে তোমাদের সাথে বরাবরের ন্যায় আছি মোহাম্মদ উজ্জ্বল হোসেন, সহকারী শিক্ষক, সামাজিক বিজ্ঞান, মিরপুর বাংলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ঢাকা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই করোনাকালীন সময়ে ফেসবুক লাইভ অনলাইন ক্লাসে তোমাদেরকে সংযুক্ত রেখে প্রথমে আমরা যে সিলেবাস ভিত্তিক সবগুলো শেষ করেছি ইনশাল্লাহ। এরপরে সরকার নির্ধারিত যে পুনর্বিন্যাসকৃত সিলেবাস দিয়ে তোমাদের অ্যাসাইনমেন্ট আকারে সেটিও আমরা আমার সাবজেক্ট অর্থাৎ বাংলাদেশি বিশ্ব পরিচয় অলরেডি 2টি অ্যাসাইনমেন্ট তোমরা জমা দিয়েছো, আমরা দেখেও ফেলছি প্রায়। তো যাই হোক, অ্যাসাইনমেন্ট তোমাদের যে পরিপাটির বিষয়টা নিয়ে গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম। এই দ্বিতীয় অ্যাসাইনমেন্টেও এতটা আমি পরিপাটি পাইনি। আশা করি তোমরা বিষয়টি লক্ষ্য রাখবে। পড়ালেখার উদ্দেশ্য হচ্ছে জ্ঞান অর্জন। তোমাদের এটা মূল্যায়নের মাধ্যমেই করা যায়। তো যেহেতু করোনাকালীন সময়ে আমরা আমাদের পাঠদান কার্যক্রম এই ভার্চুয়ালভাবে পরিচালিত করতে বাধ্য হয়েছি, আর তোমরাও আসলে এইভাবেই অংশগ্রহণ করছো, উপায় নেই। তো যা হোক, সবশেষে যেটা বলতে চাই সেটা হলো যে আমরা যেভাবেই তোমাদের পাঠে সন্নিবেশিত করার চেষ্টা করছি, ইনশাল্লাহ তোমরা অবশ্যই বিষয়গুলো পজিটিভ নিবে। যা হোক, আজকে আমি তোমাদের পূর্বে যে সপ্তম অধ্যায় অর্থাৎ বাংলাদেশ সরকারের অঙ্গ ও প্রশাসনিক ব্যবস্থার একটি অংশ আমি পড়িয়েছিলাম, তার ধারাবাহিকতায় আজকে যেহেতু তৃতীয় বা লাস্ট অ্যাসাইনমেন্ট এখনও আসেনি, তো আমাদের তো ক্লাস চালিয়ে যেতে হবে। আমরা পূর্বে থেকে বলতেও পারি না যে আমাদের কোন অ্যাসাইনমেন্টে ওই অ্যাসাইনমেন্টে কোন কোন অধ্যায়গুলো আছে। তো যা হোক, মূল কথা হলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সপ্তম অধ্যায়ের সেই বাংলাদেশ সরকারের অঙ্গ ও কেন্দ্রীয় ব্যবস্থা, শাসন ব্যবস্থা, সেটি নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। তোমরা আমাদের সাথে থেকে অংশগ্রহণ করে ক্লাসকে আরও ফলপ্রসূ করবে। তার আগে তোমাদের অংশগ্রহণটা দেখে নেই যে তোমরা যারা অংশগ্রহণ এখনও করনি ইনশাল্লাহ, তারা অংশগ্রহণ করে নাও, জয়েন করে নাও। আর যারা জয়েন করেছো তাদেরকে আমার অন্তঃস্থল থেকে মোবারকবাদ, অভিনন্দন জানাচ্ছি। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে অনেক শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। যাই হোক, সবাইকে মোবারকবাদ। যারা দেখছেন, সম্মানিত শিক্ষক মণ্ডলী এবং যে যেখান থেকে আমার এই লাইভ ক্লাস দেখছেন, সবাইকে জানাই অভিনন্দন, শুভেচ্ছা। যা হোক, তোমরা একটু কমেন্ট করে দেখো সাউন্ড ঠিক আছে কি না, তারপরে আমি আমার মূল ক্লাসে ফিরে যাব ইনশাল্লাহ। আশা করি ঠিক আছে। তো যা হোক, এবার আমরা আমাদের মূল পাঠে ফিরে আসি। তোমাদের সপ্তম অধ্যায়ে বাংলাদেশ সরকারের অঙ্গ অর্থাৎ 7.2 দুইটি পাঠ রয়েছে, 7.1 এবং 7.2। আজকে আমরা 7.1-এর একটি পাঠ নিয়ে আলোচনা করব। তোমরা একটু মনোযোগ দাও। সরকারের অঙ্গকে আমরা বিভাগ বলি, আর বিভাগের মধ্যে অনেক কিছু রয়েছে। ধরো, সরকারের এই অঙ্গকে আমরা আগে একটি ক্লাস নিয়েছিলাম, 3টি ভাগে ভাগ করতে পারি: শাসন, আইন অর্থাৎ শাসন বিভাগ, আইন বিভাগ এবং বিচার বিভাগ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা শাসন বিভাগকে অনেকভাবে ব্যাখ্যা দিতে পারি, কিন্তু প্রধান আমাদের পাঠ্য বইয়ের আলোকে রাষ্ট্রপতি, অপরটি হচ্ছে প্রধানমন্ত্রী। সবগুলো আমি ব্যাখ্যা দেব ইনশাল্লাহ। আইন বিভাগের ব্যাপারে তোমাদের আলোচনা করব ইনশাল্লাহ, সময় সাপোর্ট করলে। তো তার আগে আমরা সরকারের যে 3টি অঙ্গ, সেই অঙ্গের প্রধান অঙ্গ হচ্ছে শাসন বিভাগ অর্থাৎ নির্বাহী বিভাগ, সেটি নিয়ে কথা বলবো। তোমরা নিশ্চয়ই জানো
শাসন বিভাগের আরেকটি নাম হচ্ছে নির্বাহী বিভাগ। কি বিভাগ? নির্বাহী বিভাগ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো এই সরকারের যে নির্বাহী বিভাগ, এটি হচ্ছে মূলত দেশের প্রাণবিন্দু। থ্যাংক ইউ। তো যা হোক, তোমরা নিশ্চয়ই নির্বাহী বিভাগের ক্ষমতা সম্পর্কে গত ক্লাসে প্রাথমিক ধারণা পেয়েছো। অর্থাৎ সরকারি যত কার্যক্রম আছে, আমরা এভাবে বলতে পারি রাষ্ট্রের শাসন কার্যে পরিচালিত যতগুলো এলিমেন্ট রয়েছে, অর্থাৎ আমলা, সরকারি কর্মকর্তা, কর্মচারী সকলে, অর্থাৎ আমাদের প্রাত্যহিক জীবনের নিত্য কর্মকাণ্ড সরকার কর্তৃক পরিচালিত ও নিয়ন্ত্রিত প্রত্যেকটি কাজগুলোই একসাথে আমরা বলতে পারি শাসন বা নির্বাহী বিভাগের কাজ। আমরা যদি একটু অন্যভাবে সংজ্ঞা দেই, তাহলে আমরা এভাবে বলতে পারি যে রাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে, অর্থাৎ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদ, সরকারের আমলা এবং এই সংক্রান্ত কাজে নিয়োজিত, যেমন আইন শৃঙ্খলা কাজে, অন্যান্য সকল কাজে নিয়োজিত, একদম টপ থেকে গ্রাম্য চৌকিদার পর্যন্ত যতগুলো এই পার্টগুলো রয়েছে, সকলকে একত্রে শাসন বিভাগের অঙ্গ হিসেবে ধরা হয় বা অংশ হিসেবে ধরা হয়। তাহলে আমরা বুঝতে পারলাম যে শাসন বিভাগ বা নির্বাহী বিভাগ কী। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই শাসন বিভাগ বা নির্বাহী বিভাগের প্রধান দুইটি পার্ট রয়েছে। সেটি হচ্ছে রাষ্ট্রপতির ক্ষমতা কার্যবল এবং প্রধানমন্ত্রী। তো আমরা এই দুটি পার্টটি আমরা আজকে দুটি অংশটা বিস্তারিত আলোচনা করব এবং সম্ভব হলে আইন বিভাগ, শাসন বিভাগ সম্পর্কে। আমরা গত ক্লাসে রাষ্ট্রপতির পদমর্যাদা এবং ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে জেনেছিলাম। এখন আমরা জানব যে আসলে তোমাদের মনে আছে কি না যে সাংবিধানিক একটি পদ রাষ্ট্রপতি। আমরা জানি যে বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাংবিধানিক প্রধান হচ্ছে রাষ্ট্রপতি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, রাষ্ট্রপতির কিছু কার্যাবলী তোমাদের গত ক্লাসের হাইলাইটটা স্মরণ করিয়ে দেই। সেটি হলো, তোমরা জানো যে রাষ্ট্রপতি হচ্ছে প্রধানমন্ত্রীদের নিয়োগ করেন, অর্থাৎ প্রধানমন্ত্রী এই সহ অন্যান্যদের নিয়োগ দান করেন, অর্থাৎ নিয়োগ সংক্রান্ত তিনি দায়িত্ব পালন করার ক্ষমতা অর্জন করেন। তিনি আরও যে বিষয়গুলো ক্ষমতা বা দায়িত্ব পালন করতে ক্ষমতা বা কার্যাবলী রয়েছে, তার মধ্যে আমরা জানি জরুরি অবস্থা, আমরা সকলেই জানি যে ক্ষমা প্রদর্শনের ক্ষমতা, অর্থ সংক্রান্ত বিলের ক্ষমতা, এভাবে বিভিন্ন রাষ্ট্রপতির ক্ষমতা আছে। আজকে আমরা, যেহেতু গত ক্লাসে এটি আলোচনা হয়েছে, আজকে আমরা প্রধানমন্ত্রীর ক্ষমতা কার্যাবলী নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আলোচনা চলছে শাসন বিভাগের মধ্যে যে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতা কার্যাবলী সেটি নিয়ে। এখন আমরা প্রধানমন্ত্রীর ক্ষমতা কার্যাবলীর বিষয় নিয়ে একটু কথা বলতে চাই। প্রথমে আমরা প্রধানমন্ত্রীর পদমর্যাদা এবং প্রধানমন্ত্রী আসলে কিভাবে সংগঠিত হয় বাংলাদেশের প্রেক্ষাপটে সেটি নিয়ে তোমাদের সাথে শেয়ার করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সেই যে সরকার পদ্ধতি, আমরা জানি 1991 সালের দ্বাদশ সংশোধনীর মাধ্যমে, অর্থাৎ বাংলাদেশ সরকারের সংসদীয় সরকার পদ্ধতি ব্যবস্থা পরিচালিত হয়। অর্থাৎ এটি হচ্ছে এমন একটি পদ্ধতি যেটি বাংলাদেশ সরকারের বাংলাদেশের যে 300টি নির্বাচনী এলাকা রয়েছে, এই নির্বাচনী এলাকায় সরকার বা রাজনৈতিক দলীয় প্রধানরা তাদের নির্বাচনী প্রতীক নিয়ে তাদের নির্বাচন কার্যক্রমে অংশগ্রহণ করে। এটি সংসদ সদস্যদের মাধ্যমে প্রত্যক্ষ ভোটে এখান থেকে যারা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে, অর্থাৎ আমাদের জানা আছে যে 300টি আসনের যদি করম, অর্থাৎ 151টি আসন পেয়ে যায়, এককভাবে হোক বা সম্মিলিতভাবে হোক, সেই দলটা সরকার গঠন করে। এটা রাষ্ট্রপতি নিয়োগ দান করে শপথ বাক্য পাঠ করার আমরা জানি। তো যাই হোক, প্রধানমন্ত্রী এভাবে সংখ্যাগরিষ্ঠতা দলের প্রধান, তিনি প্রধানমন্ত্রী হবেন। সেক্ষেত্রে সেই দলের রাজনৈতিক প্রধানও প্রধানমন্ত্রী হতে পারেন অথবা আলোচনার মাধ্যমে হতে পারে। তো আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমরা বলি, যদি এখন বর্তমান সরকারের প্রধান হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, তিনি আওয়ামী লীগের সংখ্যাগরিষ্ঠতা অর্জনের ভিত্তিতে সরকার প্রধান হয়েছেন। অর্থাৎ এই 300টি আসনের মধ্যে প্রত্যেকটি আসনে বিভিন্ন রাজনৈতিক দল তারা তাদের প্রতীক, অর্থাৎ নির্ধারিত সরকারের প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেন। এখান থেকে যারা নির্বাচিত হন, সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেন, তখন তারা সরকার গঠন করে এবং এটি রাষ্ট্রপতি আলিঙ্গন করেন সরকার গঠনের। যাই হোক, এ হচ্ছে প্রধানমন্ত্রী, অর্থাৎ সংখ্যাগরিষ্ঠতা দলের প্রধান
নির্বাচিত প্রধান হচ্ছে প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদের প্রধান, অর্থাৎ মন্ত্রী পরিষদ শাসিত সরকারের প্রধান হচ্ছে প্রধানমন্ত্রী। আচ্ছা, আমরা এটাও জানি যে বাংলাদেশ সংবিধানের চতুর্থ ভাগে অর্থাৎ দ্বিতীয় পরিচ্ছেদে 55 থেকে 58 অনুচ্ছেদে বাংলাদেশ সরকারের যে মন্ত্রী পরিষদ থাকবে এবং তার প্রধান হবেন প্রধানমন্ত্রী, এটি উল্লেখ রয়েছে, তোমরা নিশ্চয়ই জানো। তো যা হোক, তো এই প্রধানমন্ত্রী অবশ্যই মন্ত্রী পরিষদের প্রধান হবে এবং মন্ত্রী পদমর্যাদার দিক থেকে অনেকটাই সবার উপরে মন্ত্রী পরিষদের মূল স্তম্ভ, তিনি সংসদের নেতা। আমি সেগুলো আলোচনা করবো ইনশাআল্লাহ, তোমরা নিশ্চয়ই জানো। তবে রাষ্ট্রের সকল কার্যক্রম রাষ্ট্রপতির নামে পরিচালিত হয়, কিন্তু প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে রাষ্ট্রের নির্বাহী যতগুলো কাজ আছে তিনি সম্পাদন করে থাকেন তার মন্ত্রী পরিষদের সদস্যদের নিয়ে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা বুঝতে পারলাম সহজেই যে প্রধানমন্ত্রীর একটি সাংবিধানিক ভাবেও আমাদের রয়েছে এবং প্রধানমন্ত্রী নির্বাচিত হন দলের সংখ্যাগরিষ্ঠতা অর্জনের ভিত্তিতে এবং তিনি সংসদ সদস্যদের মধ্যে থেকে মন্ত্রী নিয়োগ করেন এবং এই মন্ত্রী পরিষদের তিনি হলো প্রধান মূল স্তম্ভ। আমরা প্রাথমিক একটি ধারণা পেলাম প্রধানমন্ত্রীর। এবারে আসি পদমর্যাদাটা, তো আমরা নিশ্চয়ই বুঝতে পারছি যে তিনি হচ্ছে নির্বাহী প্রধান, তিনি হচ্ছে নির্বাহী প্রধান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী অর্থাৎ যিনি যখন সরকার প্রধান হবেন তিনি মন্ত্রী পরিষদের প্রধান, তার বিষয়ে অনেক কিছু কার্যক্রম রয়েছে। আমরা জানি যে সকল কার্যক্রম সব কিছুই কিন্তু প্রধানমন্ত্রী পরিচালিত করে থাকেন, তবে সাংবিধানিক নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতির নামে পরিচালিত হয় এবং প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির পরামর্শক্রমেই সরকারি কার্যক্রম প্রধানমন্ত্রী পরিচালিত করে থাকে। তাহলে আমরা আরও কিছু বলতে পারি যে তিনি সংসদের নেতা, তিনি মন্ত্রী পরিষদের মূল স্তম্ভ অর্থাৎ নেতা, তিনি নির্বাহী প্রধান, তিনি রাষ্ট্রের সকল কার্যক্রম সম্পাদন করে থাকেন। এইভাবে আমরা প্রাথমিক ধারণা দিই। এবারে আমরা আসি পয়েন্ট আকারে কিছু আলোচনা করতে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি প্রধানমন্ত্রীর কার্যাবলীর কথা বলি, কার্যাবলী অর্থাৎ ক্ষমতা ও কার্যাবলী, এভাবে বলতে পারি, ক্ষমতা ও কার্যাবলী। আমরা প্রথমেই প্রধানমন্ত্রীর ক্ষমতা কার্যাবলী 1 নম্বর দিতে পারি শাসন ও নির্বাহী কাজ বা কার্যাবলী, যেটাই আমরা বলি, সংক্ষেপে আমরা বুঝবো। আমি যে এতক্ষণ যে কথাগুলো বললাম, দেখো শাসন বিভাগের প্রধান হচ্ছে দুইটা, একটা হচ্ছে রাষ্ট্রপতির মাধ্যমে, একটি প্রধানমন্ত্রীর মাধ্যমে, কিন্তু দুইটার সমন্বয়ে দেশ পরিচালিত হয়, এটি হচ্ছে মূল বিষয়। তো প্রধানমন্ত্রী নির্বাহী প্রধান এবং শাসন কার্য আমরা এইভাবে বলতে পারি যে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদ এবং এছাড়াও সংশ্লিষ্ট যেমন সরকারি আমলা সহ এর সাথে রিলেটেড যে অধিদপ্তর, দপ্তর, পরিদপ্তরের কর্মকর্তা কর্মচারী সকলে এবং গ্রামের একদম চৌকিদার পর্যন্ত হলো শাসন বিভাগের লোক। সেক্ষেত্রে প্রধানমন্ত্রী অবশ্যই শাসন বিভাগের লোক, কারণ শাসন বিভাগের তিনি সকল কার্যক্রম তার নেতৃত্বে, তার পরামর্শক্রমেই পরিচালিত হয়, তিনি সম্পাদন করে থাকেন। অর্থাৎ প্রধানমন্ত্রী হচ্ছে শাসন কার্যক্রম তার মাধ্যমে পরিচালিত হয় এবং তিনি নির্বাহী প্রধান। তাহলে আমরা সহজে বুঝতে পারছি যে দেশের সকল কার্যক্রম, সরকারি সকল কার্যক্রম, সকল বিভাগ, দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তর যেটাই হোক না কেন, প্রধানমন্ত্রীর মাধ্যমে, তিনি হচ্ছে আন্তঃমন্ত্রণালয়ের সভাপতি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এই আন্তঃমন্ত্রণালয় অর্থাৎ মন্ত্রী পরিষদের যিনি প্রধান, তার নেতৃত্বেই যেহেতু সকল মন্ত্রণালয় পরিচালিত হয়, তাহলে তিনি যেভাবে বলেন, যাকে ইচ্ছা তাকে রাখেন, অর্থাৎ তিনিই হচ্ছে সর্বময় ক্ষমতার অধিকারী, তবে রাষ্ট্রপতির পরামর্শক্রমে হয়ে থাকে নির্বাহী কাজ। তো যা হোক, তারপরে আমরা আরেকটি প্রশ্নে আসতে পারি, সেটি হলো সংসদ বিষয়ক ক্ষমতা ও কাজ বা কার্যাবলী, যেটাই বলো ক্ষমতা। সংসদ বিষয়ক ক্ষমতা, দেখো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে সরকার অর্থাৎ যে রাজনৈতিক দলগুলো সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেন তিনি কিন্তু সরকার প্রধান। অর্থাৎ আমরা জানি যে বাংলাদেশ সরকারের
300টি সাংসদ বা সংসদ সদস্য রয়েছেন যারা সবচেয়ে বেশি আসন লাভ করেন নির্বাচিত হয়ে, অর্থাৎ জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে, তাদের মধ্যে থেকে যিনি প্রধান হন তিনি হলো প্রধানমন্ত্রী। আর প্রধানমন্ত্রী সংসদ বিষয়ক সকল কার্যক্রম, যেমন তোমার অর্থ বিষয়ে, তারপর তোমার হচ্ছে আইন প্রণয়ন বিষয়ে, তারপরে সরকারের বিভিন্ন কি বলা যায় দুর্যোগ মুহূর্তে বা বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে, সকল কাজেই কিন্তু সংসদে বিল উত্থাপিত হয়, সেগুলোর পৃষ্ঠপোষকতা করে থাকেন। সেক্ষেত্রে সংসদ বিষয়ক সকল কার্যক্রম প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে নিয়ন্ত্রিত। তিনি সংসদের নেতা, এটা মনে রাখতে হবে, সংসদের নেতা আমরা নিশ্চয়ই জানি। তো যাই হোক, সেক্ষেত্রে সংসদ বিষয়ক কার্যক্রম তিনি পরিচালিত করে থাকেন। এরপরে আমরা আসব 3 নম্বরে আসি, দলের নেতা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যখন একটি দল সরকার প্রধান হয় তখন কিন্তু তিনি সরকার প্রধান হন অবশ্যই রাজনৈতিক দল থেকেই আসতে হয়, কারণ রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করেন এবং সেখান থেকে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেন। তাহলে আমরা বর্তমানে একটি উদাহরণ দিতে পারি। ধরো বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দল রয়েছেন, যেমন আমাদের এখন যে সরকার প্রধান তিনি হচ্ছে আওয়ামী লীগের, অর্থাৎ তিনি কিন্তু আওয়ামী লীগের সভাপতি, তিনি এখন সংখ্যাগরিষ্ঠতা অর্জন, তাই তিনি সরকার প্রধান, অর্থাৎ তিনি রাজনৈতিকভাবে প্রধান। তবে বিভিন্ন দেশের ক্যাটাগরি ভিন্ন রয়েছে, যেমন আমরা ইন্ডিয়ার কথা বলতে পারি, কংগ্রেসের সভাপতি কিন্তু সোনিয়া, বাট কিন্তু সরকার প্রধান অর্থাৎ প্রধানমন্ত্রী তিনি হন না, এরকম রেকর্ড রয়েছে। তো যাই হোক, সেটা অন্য বিষয়। তো আমাদের বিষয়টা হলো যে প্রধানমন্ত্রী তিনি কিন্তু অবশ্যই দলের নেতা, তিনি দলের নেতা। যখন যে সরকার আসে সেই সরকার অবশ্যই রাজনৈতিকভাবেই আসেন এবং তিনি রাজনৈতিক হিসেবে দলের নেতা হিসেবে এবং তিনি রাজনৈতিক দলের নেতার পাশাপাশি আমরা জানি যে এখন বিভিন্ন মানে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের যে কেন্দ্রীয় কমিটি, বিভিন্ন কমিটিগুলো হচ্ছে, এই বিষয়গুলো কিন্তু তিনি নিয়ন্ত্রণ করেন। অর্থাৎ তিনি সরকারিভাবে নির্বাচিত হওয়ার পর সরকার প্রধান, আর তার বাইরে তো তিনি রাজনৈতিক প্রধান আসেনি, সেক্ষেত্রে তিনি দলের নেতা হিসেবেও দায়িত্ব পালন করে থাকেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি যে দলের নেতা বা সরকারি প্রধান সব ক্ষেত্রেই তিনি তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এরপরে আমরা আসি জাতির মুখপাত্র। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়, জাতির মুখপাত্র। এই বিষয়টি দ্বারা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে জাতির মুখপাত্র অর্থাৎ কি। আমরা জানি যে দেশের যে কোনো দুর্যোগময় মুহূর্তে বা ক্রান্তিকালে অথবা যুদ্ধ বা অন্য কোনো যে কোনো বিষয়ে সরকার প্রধানকে অর্থাৎ প্রধানমন্ত্রীকে জাতির উদ্দেশ্যে কিছু বলতে হয়। আমরা প্রায়ই শুনে থাকি যে প্রধানমন্ত্রী ভাষণ দিবেন, তার মানে হলো যে এটি হচ্ছে সিস্টেম হলো যে জনগণের যেহেতু তিনি প্রতিনিধির প্রতিনিধি, অর্থাৎ তাকে জনগণ নির্বাচিত করেছেন তার দলকে, সেক্ষেত্রে তিনি সরকার প্রধান, তাহলে সেক্ষেত্রে তার কিন্তু কিছু দায়বদ্ধতা থাকে। এটি হচ্ছে নিয়ম যে প্রধানমন্ত্রী তার সরকারের ভালো মন্দ সহ দেশের উন্নয়নের বা দেশের যে কোনো ক্রান্তিকালে সেটি জনগণের সামনে তুলে ধরবেন। যেমন আমরা প্রায় দেখেছি এই কোভিড-19 চলাকালীন সময়ে প্রধানমন্ত্রী বিভিন্ন সময়ে বিভিন্ন মানে ভাষণ দিয়েছেন, অর্থাৎ জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন, তিনি জাতিকে জানিয়েছেন। আমরা তার অনেকগুলো গুরুত্বপূর্ণ কথাগুলো জানি। তিনি যেমন করোনাকালীন সময়ে সবাইকে সতর্ক থাকার, মাস্ক ব্যবহার করার মানে পদ্ধতি পর্যন্ত তিনি দেখিয়েছেন, অর্থাৎ তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন, এটাই স্বাভাবিক। তো যা হোক, তাহলে জাতির মুখপাত্র অর্থাৎ জাতির ভালো মন্দ দেখবার ভার তার রয়েছে এবং দেশ ও দেশের বাহিরে নেতৃত্ব দিয়ে থাকেন, অর্থাৎ দেশের ভাবমূর্তি কীভাবে উন্নতি করা যায়, ভালো করা যায়, সব ক্ষেত্রে তিনি কিন্তু এই বিষয়গুলো জাতির সামনে প্রকাশ করবে, এটাই নিয়ম। তো যা হোক, তাহলে আমরা বুঝতে পারলাম আব্দুল্লাহ নাফি ক্লাস চলাকালীন সময় উত্তর দেওয়া কঠিন, চেষ্টা করব কমেন্টে রিপ্লাই দেওয়া। রাজনৈতিক স্থিতিশীলতা, তুমি যে প্রশ্নটা করেছো আমি ব্যাখ্যা দেবো ইনশাল্লাহ। তো যা হোক, তাহলে আমরা বুঝতে পারলাম জাতির মুখপাত্র হিসেবে প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরেকটি প্রশ্নে আসি, আরেকটি পয়েন্টে আসি। 5 নম্বরে যদি আমরা বলি অর্থ সংক্রান্ত, ঠিক আছে তো, অর্থ সংক্রান্ত
তোমরা দেখো যে দেশ পরিচালনা করা, একটি পরিবার পরিচালনার ক্ষেত্রে যেমন অর্থের প্রয়োজন হয়, তাহলে দেশ পরিচালনার ক্ষেত্রে কেন নয়? আমরা নিশ্চয়ই জানি এই অর্থ সংক্রান্ত যাবতীয় একনেক সভায় প্রধানমন্ত্রী দেখছি। তো যা হোক, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অর্থ সংক্রান্ত বিলে যদিও রাষ্ট্রপতি এখানে স্বাক্ষর করতে হয়, কিন্তু প্রধান পৃষ্ঠপোষকতা বা তার সম্মতি বা তার পরামর্শ কিন্তু প্রধানমন্ত্রী করে থাকেন। তোমরা নিশ্চয়ই জানো সকল সরকারি বাজেট বা সরকারি সকল কর্মকাণ্ড একনেক সভায় পাশ করতে হয়। তো যা হোক, প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে এই বিষয়গুলো বা তার নেতৃত্বে হয়ে থাকে। সেক্ষেত্রে আমরা জানি যে সমন্বয় করা, পৃষ্ঠপোষকতা করা এই অর্থ সংক্রান্ত বিলে, যেমন প্রধানমন্ত্রীর সেই সংসদে অর্থমন্ত্রী বাজেট উত্থাপন এবং প্রধানমন্ত্রীর পরামর্শক্রমেই সেটি বাস্তবায়িত হয়ে থাকে, তবে বিলে স্বাক্ষর করে কিন্তু রাষ্ট্রপতি। তো যা হোক, আমাদের মোটামুটি আরও অনেক কার্যক্রম রয়েছে আইন প্রণয়নের ক্ষেত্রে। আমি আরেকটি তোমাদের টপিক্সটা নিয়ে চলে যাব। তো আমাদের রাজনৈতিক স্থিতিশীলতা, প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমাদের আবদুল্লাহ নাফি একটি প্রশ্ন করেছে কমেন্টের মাধ্যমে, আমি চেষ্টা করব ব্যাখ্যা দেওয়ার। রাজনৈতিক স্থিতিশীলতা আর অস্থিতিশীলতা, আমি এখন স্থিতিশীল আছি অর্থাৎ স্ট্যাটিক আছি, ডাইনামিক নয়। এখানে পজিটিভ নেগেটিভ দিক আছে। রাজনৈতিক স্থিতিশীলতা হলো রাজনৈতিক সঠিক চর্চা করা, অর্থাৎ গণতন্ত্রের চর্চা করা, পজিটিভ দিকগুলো নিয়ে চলা। আর অস্থিতিশীলতা হলো যেখানে এক এক দলের সাথে একটা হিসিং করা, আমরা অন্যভাবে বলতে পারি অস্থিরতা, অর্থাৎ অস্থিতিশীল, অর্থাৎ কোনো ভালো পরিবেশ নেই, পরিবেশ অনুকূল নয়, এই অর্থে বোঝায়। তাহলে স্থিতিশীল হতো পজিটিভ অর্থে, আর অস্থিতিশীল হচ্ছে নেগেটিভ অর্থে। তোমরা সংক্ষেপে বুঝি না, যেহেতু আলোচনার এই অংশটা রাজনৈতিক পাঠে 8 অধ্যায়ের নয়, এটি 7 অধ্যায়ের। আমরা প্রধানমন্ত্রীর আরও অনেক বিষয় রয়েছে দলের অন্য অন্য ক্ষেত্রে, সংসদের উপনেতা, অর্থনীতি, আইন প্রণয়ন সংক্রান্ত বিলে, এইভাবে সকল ক্ষেত্রে প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। রাষ্ট্রের আরও গুরুত্বপূর্ণ কাজে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আমরা একটু আইন বিভাগ নিয়ে কথা বলতে চাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সময় প্রায় শেষ, যেহেতু একটি টপিকস করতে আমাদের আলোচনা, এবার একটু আইন বিভাগ নিয়ে কথা বলবো খুব দ্রুত। আইন বিভাগ, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আইন বিভাগ আমরা জানি আইনসভা, একটু কাছাকাছি কথা, এটা আমরা বুঝবো। একটা হচ্ছে পার্লামেন্ট, সংসদ ভবন, আমরা অনেক কথা, এগুলো আমি রিলেটেড, এটি অংশ নয়, জাস্ট সংসদ, এই বিষয়গুলো রিলেটেড। পার্লামেন্ট, বাংলাদেশ আইনসভার নাম, বাংলাদেশের পার্লামেন্ট যেহেতু জাতীয় সংসদ, তো এটিও সাংবিধানিক একটি পদ, একটি বিষয়। আমি প্রথমে বলতে চাই যে আইন বিভাগ কি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সরকারের যে বিভাগ আইন প্রণয়ন, পরিবর্ধন, পরিমার্জন করার এখতিয়ার রাখে, সেটি হচ্ছে আইন বিভাগ। এখন এই আইন বিভাগটা কিভাবে গঠিত হয়, কোথায় আছে? আমরা জানি যে আগারগাঁয়ে আমাদের জাতীয় সংসদ ভবন হচ্ছে একটি প্লেস রাজধানীতে, এগুলো সব সাংবিধানিক। আমরা হয়তো জানি যে সংবিধানের 65 নং অনুচ্ছেদে এই জাতীয় সংসদ, বাংলাদেশের সংসদ হবে জাতীয় সংসদ নাম, এটি উল্লেখ রয়েছে। তো যা হোক, আমরা নিশ্চয়ই জানি যে একটু আগে তোমাদের যে প্রধানমন্ত্রীর গঠন বা প্রধানমন্ত্রী কিভাবে নির্বাচিত হয়ে ক্ষমতা গ্রহণ করেন, এটি হলো ফ্যাক্ট। বাংলাদেশের নির্বাচনী 300টি এলাকা থেকে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রতিনিধি জাতীয় সংসদের সদস্য, অর্থাৎ প্রত্যক্ষ ভোটে 300 জন সংসদ সদস্য এবং এই 300 জনের সাথে আরও 50 জন যুক্ত হয় সংরক্ষিত মহিলা। তবে পরোক্ষ ভোটে এটা জিনিসটা মনে রাখতে হবে, পরোক্ষ ভোটে এই 350 জন মহিলা, তবে মহিলারা কিন্তু এখানে 300 জনের মধ্যেও নির্বাচনের এখতিয়ার রাখে, অর্থাৎ দাঁড়াইতে পারবে। অর্থাৎ আমরা তাহলে যে বিভাগ, সরকারের যে বিভাগ আইন প্রণয়ন, পরিবর্ধন ও পরিমার্জন করে, সেটি হচ্ছে আইন বিভাগ। আমরা সহজেই বুঝতে পারলাম এই আইন বিভাগটা কোথায়। যা হোক, জাতীয় সংসদেই এই সংসদ সদস্যদের সংখ্যাগরিষ্ঠতার অর্জনের মাধ্যমে এই আইন পাশ হয়। 2/3 অর্থাৎ 3 ভাগের 2 ভাগ যদি কোনো বিলে পাশ হয়, আমরা সংসদের অধিবেশন যদি দেখি বুঝতে পারবো হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত, এরকম স্পিকার বলে থাকেন। তো ওই বিষয়টাই আর কি এখানে। তো আমরা বুঝতে পারলাম যে আইন বিভাগ কি।
এবং আইন বিভাগ কীভাবে গঠিত হয়। তাহলে নির্বাচনী এলাকা 300টি থেকে এই 300 জন এবং সংসদ সদস্যদের ভোটে পরোক্ষ ভোটে 50 জন মহিলা, এই 350 জন নিয়ে এই আইন বিভাগ বা জাতীয় সংসদ গঠিত হয়। বাংলাদেশের আইনসভা এক কক্ষ বিশিষ্ট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো বাংলাদেশের আইনসভা এক কক্ষ বিশিষ্ট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমরা আসব আইন বিভাগটা কি কি কাজে অবদান রাখে। আমরা সংক্ষেপে যদি পারি, যেহেতু সময় শেষ। বাংলাদেশ সংবিধানের সেই আলোকেই বাংলাদেশের যে আইনসভা রয়েছে সেটি তোমাদের যে কার্যক্রমগুলো আমরা নিশ্চয়ই আইনসভার যে সদস্যগণ তারা হচ্ছে এমপি, আমরা বলি মেম্বার অফ পার্লামেন্ট, জাতীয় সংসদের সংসদ সদস্য। তাদের আমরা জানি যে এই মন্ত্রিপরিষদ বা সংসদীয় সরকার ব্যবস্থায় আইন বিভাগ শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে থাকে। এই বিষয়টি তোমাদের কিন্তু খুবই স্পষ্ট মনে রাখতে হবে। কারণ হচ্ছে জাতীয় সংসদের সংসদ সদস্যরা তারা যেহেতু জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন, তাদের কাছে আইন বিভাগ তাদের কাছে শাসন বিভাগ দায়ী থাকেন। এই বিষয়টি আমি ব্যাখ্যা দিব ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে। তাহলে আমরা আইন বিভাগের একটু কার্যাবলীটা নিয়ে কথা বলি। আইন বিভাগের কাজ, প্রথম আমরা 1 নম্বরে দিতে পারি আইন প্রণয়ন সংক্রান্ত। তোমাদের বইয়ে রয়েছে, জাস্ট আমি তোমাদের এটি ব্যাখ্যা বা বোঝানোর ক্ষেত্রে তোমরা কমেন্টের মাধ্যমে কমেন্ট করেও থাকতে পারো, কারণ হচ্ছে তোমাদের জানার আগ্রহ রয়েছে ইনশাল্লাহ আমি জানি। তো তোমাদের এইমাত্র একজন আলনাফি কমেন্ট করেছিল, তা যদিও রিলেটেড নয়। আচ্ছা, যা হোক, আইন প্রণয়ন সংক্রান্ত ক্ষমতা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাংলাদেশ সরকারের যে আমরা জানি যে সংবিধানের 153টি অনুচ্ছেদ রয়েছে এবং 11টি ভাগ রয়েছে। এই সংবিধান প্রণয়নের পরে বিভিন্নবার আমরা জানি 17 বার সংশোধন হয়েছে। যা হোক, তো এই সংবিধান সংশোধন নতুন আইন প্রণয়ন পরিবর্তন, যেন আমরা জানি যে এই খুব রিসেন্টলি সংসদ ছিল না, তারপরে রাষ্ট্রপতির এখতিয়ারে অধ্যাদেশের মাধ্যমে যে একটি আইন হয়েছে, বিষয়টি তোমরা নিশ্চয়ই জানো, নারী নির্যাতন আইনের। তো যা হোক, তো এইভাবে আইন প্রণয়ন সংক্রান্ত কার্যক্রম করে থাকে হচ্ছে জাতীয় সংসদের সদস্যরা। সেক্ষেত্রে অবশ্যই তোমাদের জেনে রাখতে হবে যে সংসদের 2/3 কি সংসদ সদস্যদের সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন হবে, নচেত কিন্তু এটা পাস হবে না। আর এই আইন প্রণয়ন করার ক্ষেত্রে তোমাদের মনে রাখতে হবে যে এটি রাষ্ট্রপতির অনুমোদনের প্রয়োজন হয়, তবে 15 দিনের যদি অতিরিক্ত হয়ে যায় তাহলে ধরে নিতে হবে এটি অনুমোদন দিয়েছে। এভাবে আমরা আরও কয়েকটি, যেহেতু সময় 30 মিনিট হয়ে গেছে, আমার মনে হয় তোমরা এই বিষয়টি নিয়ে আগামী ক্লাসে আরও বিস্তারিত আলোচনা করা যাবে, যেহেতু পরবর্তী আরেকটি ক্লাস রয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা উপভোগ করেছো আশা করি ক্লাসটি। তোমাদের সকলের সুস্থতা কামনা করি, সবাই ভালো থেকো এবং সাবধানে থেকো, নিরাপদে থেকো। এখন খুব আবারও করোনার প্রাদুর্ভাব বা প্রভাব বৃদ্ধি পাচ্ছে, আমরা সচেতন থাকবো। সবার জন্য আল্লাহর কাছে সুস্থতা কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।